ইভা নিজের ডান হাতের তর্জনী দ্বারা চোখের গোল গোল চশমাটা ঠেলে দিল, তারপর সাবধানে সুরে বলল, মাম্মা হাত ধুয়ে বানাবেন, একটু স্বাস্থ্যকরভাবে। ইভা ফুচকাওয়ালার পাশে দাঁড়ালো, শকুনের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে পর্যবেক্ষণে নামলো ফুচকাওয়ালার ফুচকা তৈরির কার্যক্রমে। প্রয়োজনে লোকটাকে হাত ধোয়া থেকে শুরু করে প্লেট, শসা, পেঁয়াজ ধুতে বলতেও ভুলবে না সে। যদি মেয়েটা পারত তবে হয়তো ফুচকা এবং ফুচকার মশলাগুলো ধুয়ে নিতে বলতো। ফুচকাওয়ালা বেজায় বিরক্ত হলো, ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আপনারা যান, আপনাগো কাছে ফুচকা বেচমু না। কিন্তু অর্থের মায়ায় তাও বলতে পারলো না। ইদানিং বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময়ে নিম্ন আয়ের মানুষের যে নিকট 5 টাকাও স্বর্ণের নেয়। এবার দিক নির্দেশনা মেনেই ফুচকাওয়ালা 3 প্লেট ফুচকা বানিয়ে দিল 3 বান্ধবীর হাতে। মৌনতা এবং পিহু দুটো চেয়ার টেনে বসে ফুচকা খাওয়ার উদ্যোগ নিল। তবে ইভা বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ শুরু করলো ফুচকার প্লেটটা। কিঞ্চিত সময় নিয়ে প্লেট পর্যবেক্ষণ শেষ হলে সে মৌনতার পাশের চেয়ারে বসতেই দোকানে দেখা মিলল আদর্শ, মেহেদি এবং রিয়াদের। দোকানে ঢুকেই মুখ বাঁকালো মেহেদি, ইভার পানে তাকিয়ে তিরস্কার করে বলল, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? হাইজেনিকের বাচ্চা যে আজ আনহাইজেনিক স্থানে দেখা মিলছে। ইভার বুঝতে বাকি রইল না মেহেদি কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছে। তবে মেয়েটা উত্তর দিল না কোনো। তার এই মুহূর্তে ধ্যান জ্ঞান যে সব ফুচকার ভেতর। এত বড় হয়েছে কিন্তু বাবার চাপে পড়ে এখনো ফুচকার স্বাদ নিতে পারেনি। এর থেকে আফসোসের আর কি হতে পারে। ইভা প্লেট থেকে একটা ফুচকা হাতে তুলে মুখে পড়ল। বাহ, কি স্বাদ! টক আর ঝালের মিশ্রণে সত্যি অদ্ভুতপূর্ণ এক স্বাদের উৎপত্তি ঘটিয়েছে সে। আর সেই স্বাদ থেকে কিনা এত বছর বঞ্চিত ছিল ইভা। ভাবতে আফসোস হচ্ছে, বেচারি। মেহেদি ভ্রু কুচকালো। সে যে এত বড় একটা কথা বলল, মেয়েটা উত্তর দিল না কেন? মেয়েটা কি তবে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এর এত বড় সাহস এ হাইজিনিকের বাচ্চার! মেহেদি একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল ইভার পাশে। আদর্শ এবং রিয়াদও ইতিমধ্যে মৌনতা আর পিউর পাশে বসে পড়েছে। মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভার পানে, নাক মুখ কুচকে শুধালো, স্বাস্থ্যকর আপা, হঠাৎ অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন কেন? ইভা আর একটা ফুচকা মুখে পুড়তে পুড়তেই জবাব দিল, লোভে পড়ে। মেহেদি অবাক হলো যেন, অবাক সুরেই বলল, তুমি হাইজেনিকের বাচ্চা? পাপা কি পারিস, সাথে সাথে একটা লুবি মইলেও জানা ছিল না তো। মেহেদির কথায় ইভা তার পানে তাকালো, এক পলক তাকিয়ে অতঃপর আবার মনোযোগ দিল ফুচকায়। এদিকে আদর্শ চুপচাপ বসে আছে মৌনতার পাশে, তাকিয়ে দেখছে মৌনতার পানে। মেয়েটাকে যত দেখে ততই যেন তৃষ্ণা বেড়ে যায়। ইচ্ছে করে পুতুলের সর্বক্ষণ দৃষ্টি সম্মুখে বসিয়ে দেখে যেতে। তবে বোধহয় হৃদয়ে একটু শান্তি লাগতো। মৌনতার চোখে বার কয়েক তাকালো ছেলেটার পানে, বিচক্ষণ ভঙ্গিতে অবলোকন করলো ছেলেটা তার পানেই তাকিয়ে আছে নাকি ফুচকার পানে। পরে দেখা যাবে ফুচকার দিকে লোভ দিয়ে দিবে আর তার পেট খারাপ করবে। না, অত ঝুঁকি নিয়ে কাজ নেই বাবা। আদর্শ যেদিকেই তাকিয়ে থাক না কেন, তাকে মৌনতার ফুচকা সাদা উচিত, অন্তত ভদ্রতার খাতিরেও সাদা উচিত। মৌনতা নিজের ফুচকার প্লেট এগিয়ে দিল আদর্শের পানে, নমনীয় কণ্ঠে বলল, নিন খান। জ্বরের তেজে মুখের অবস্থা কাহিল আদর্শের, রুচি একদম নেই। ঝালযুক্ত খাবার মুখে পড়লেই জিহ্বা ছ্যাদ করে উঠে। খাওয়ার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা ফুচকা তুলে মুখে পড়ল আদর্শ। যতই হোক প্রেয়সী সেধেছে, তা কি আর ফেরানো যায়? তবে ফুচকা মুখে দিয়ে বাঁধল প্রধান বিপত্তি। জিহ্বায় যেন আগুন জ্বলে উঠল মুহূর্তেই। প্রেয়সীকে ফিরিয়ে না দিতে পারলেও এবার জিহ্বা ফিরিয়ে দিতে চাইছে তার ফুচকাকে। এত ঝাল, নাকের জলে চোখের জলে একাকার অবস্থা। তবুও মুখ থেকে ফুচকা ফেললো না আদর্শ। জিহ্বার বিপক্ষে গিয়ে ভালোভাবে না চিবিয়ে গিলতে নিলে বাঁধল গলায়। খুক খুক করে কেশে উঠল ছেলেটা। হকচকিয়ে উঠল মৌনতা। ফুচকার প্লেট রেখে ব্যস্ত হলো ছেলেটাকে নিয়ে। দ্রুত নিজের ব্যাগ ঘেটে একটা মিনারেল ওয়াটারের বোতল বের করে বাড়িয়ে দিল আদর্শের পানে। ছেলেটা লুফে নিল বোতলটা, বোতলের চিপি খুলে তড়িৎ বেগে গলায় পানি ঢাললো। তবুও যেন স্বস্তি পেল না, কাশি থামলো না আদর্শের। রিয়াদ হাতছাড়া করতে চাইল না এই মুহূর্তটা। বন্ধু মরুক, কিন্তু তার আগে ফ্রেমটা হোক তার। রিয়াদ ব্যতিব্যস্ত হলো, তবে এগিয়ে গেল না আদর্শের পানে, বরং মৌনতার পানে তাকিয়ে বলল, ওর মাথায় আর পিঠে হাত দিয়ে আলতোভাবে চাপড় দাও। মৌনতা ভ্রু কুচকালো। রিয়াদকে বলতে উদ্যত হলো, আপনি দিন। কথাটা বলতে গিয়েও থেমে গেল মৌনতা। আদর্শের কাশি আরো বেড়ে গেছে, চোখ দুটো বড় বড় করে ফেলেছে ছেলেটা।
কি ইচ্ছে করে কাশি বাড়িয়ে দিল নাকি? মাত্রই তো কম কাশি ছিল, চোখ দুটোও ঠিকঠাক ছিল। না, অত ভাবার সময় নেই, আগে আদর্শকে ঠিক করা প্রয়োজন। মৌনতা একজন ভবিষ্যৎ ডাক্তার। একজন ডাক্তারের প্রথম ধর্ম হলো কোনো ধরনের বাছবিচার না করে আগে তার সম্মুখে থাকা রোগীর চিকিৎসা দেওয়া, তারপর অন্য কিছু। মৌনতা আর ভাবলো না, কিন্তু ইতস্তত বোধ নিয়েই হাত রাখলো আদর্শের পিঠে। আলতোভাবে চাপড় দিতে দিতে বলল, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রিয়াদ হাসলো আদর্শের পানে তাকিয়ে। সকলের অগোচরেই চোখ মেরে বাঁকা হাসলো, অতঃপর তাকালো পিহুর পানে। মেয়েটা নিতান্তই ভীষণ লাজুক। এই যে তার পাশে এসে একটু বসেছে বলেই কেমন আড়ষ্ট ভঙ্গিতে মাথা নিচু করে বসে রয়েছে। রিয়াদ গলা খাকারি দিল। পিহুকে আর একটু আড়ষ্টতায় বাঁধতে বলল, আমি কি একটা ফুচকা নেব তোমার প্লেট থেকে? সত্যি সত্যি মেয়েটা আড়ষ্ট হলো। এভাবে কেউ কিছু চাইলে ফিরিয়ে দেওয়া যায়? তা যদি হয় আবার খাবার কিছু? এলোমেলো দৃষ্টি ফেললো পিহু। হাতের প্লেটটা রিয়াদের পানে একটু এগিয়ে দিয়ে বলল, নিন। রিয়াদ পুচকি হাসলো, হাত বাড়িয়ে একটা ফুচকা নিল প্লেট থেকে। আর মেহেদি সে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে আদর্শ আর রিয়াদের কার্যকলাপ। ভাবসাবে ভালো ঠেকছে না একটারও। তার বন্ধু দুইটোই কি অবশেষে নারী চক্রে ফেসে গেল? বন্ধুদের নিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো মেহেদি। আনমনেই ইভার প্লেট থেকে একটা ফুচকা মুখে তুলে নিল। সাথে সাথেই তার উপর ধেয়ে এলো ঘূর্ণিঝড়ের প্রকোপ। ইভা তেতে উঠলো টর্নেডোর ঘূর্ণয় বাতাসের ন্যায়। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আনহাইজেনিক বাচ্চা আমার ফুচকা কেন নিলেন, তাও হাত না ধুয়ে? মেহেদি চমকালো, ভরকে গিয়ে তাকালো ইভার রণচণ্ডী ধারণ করা রূপের পানে। মনে হচ্ছে মেয়েটা এখন ফুচকা না খেয়ে ওকেই চিবিয়ে খেয়ে ফেলবে। আমতা আমতা শুরু করলো মেহেদি। কোনো রকমে মুখের ফুচকাটা চিবিয়ে গিলল। স্বাদটা ভালো, আর একটা খেতে ইচ্ছে হচ্ছে। মেহেদি বেহায়ার মতো প্লেট থেকে আরেকটা ফুচকা হাতে তুলে নিল। জোরপূর্বক হেসে বলল, একটা খেলে নাকি পানিতে পড়ে, তাই আরেকটা নিলাম। ইভা অগ্নিদৃষ্টিতে তাকালো মেহেদির পানে, দাঁতে দাঁত চেপে বলল, বেহায়া, অস্বাস্থ্যকর, অসভ্য বদমাইশ ছেলে। মেহেদি তাড়াতাড়ি করে হাতের ফুচকাটা মুখে পড়লো। আবারও মেয়েটার প্লেটের পানে হাত বাড়িয়ে বলল, আরেকটা নেন। ইভা মুখ ঝামটা দিল মেহেদিকে, উল্টো ঘুরে লুকিয়ে ফেললো ফুচকার প্লেটটা। আগে ফুচকাগুলো শেষ করা যাক, তারপর না হয় এটাকে দেখা যাবে। নয়তো এই বদ ছেলেটাই তার সব ফুচকা শেষ করে দিবে। ইভা ঘুরে যেতেই মেহেদি অসহায় দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। বার কয়েক উকিঝুঁকি মেরে হতাশ কণ্ঠে ফুচকাওয়ালাকে বলল, মামা আমার জন্য এক প্লেট ফুচকা বানান। রাতের আধারে সিক্ত চারিপাশ, তবে শহরের বুকটা প্রজ্বলিত কৃত্রিম আলোর ঝলকানিতে। যানবাহনের বিরক্তিকর ধ্বনি কিছুটা কমতে শুরু করেছে, যদিও পুরোপুরি কমেনি এখনো। মৌনতা বসে রয়েছে তার পড়ার টেবিলে, মনে দিয়ে পড়ছিল। হঠাৎ করেই তার টেবিলে রাখা মোবাইলটা প্রবল ঝংকার তুলে বেজে উঠল। মৌনতার মনোযোগেও ব্যাঘাত ঘটল। বইয়ের থেকে দৃষ্টি সরিয়ে মোবাইলের তাকালো, দেখলো আদর্শের নামটা জল জল করছে ধীর অক্ষরে। মৌনতার হৃদয়টা ধক করে উঠল। ছেলেটা সেদিনের পর অনেকবার কল করেছে, কিন্তু মৌনতা নিজের লজ্জায় আর ধরেনি আদর্শের কল। কিন্তু আজকের বিষয়টা ভিন্ন। দিনের অর্ধভাগ আজ তারা একসাথেই কাটিয়েছে। মৌনতার খুব ইচ্ছে হলো আদর্শের কল ধরতে, একটু কণ্ঠস্বর শুনতে ছেলেটার। এবার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিল। কলটা রিসিভ করলো সে। মোবাইলটা কানের কাছে নিয়ে নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। মৌনতা সালাম প্রদানের প্রায় সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো আদর্শের কণ্ঠস্বর। ওয়ালাইকুম আসসালাম। যাক, অবশেষে ধরলে আমার কল। কিছুটা উৎফুল্ল কণ্ঠে সে বলল, কি করছিলে? পড়ছিলাম। বাহ, এত পড়াশোনা শুরু করলে কবে থেকে? আগে তো একদমই পড়তে চাইতে না। মৌনতা অস্ফুট কণ্ঠে উত্তর দিল। যেদিন আপনি নিজের লেভেল দেখালেন সেদিন থেকে। মৌনতার উত্তর শুনে চুপ হয়ে গেল আদর্শ। হাসলো মৌনতা, তাচ্ছিল্যের স্বরে বলল, কি চুপ হয়ে গেলেন যে? দীর্ঘশ্বাস ফেললো আদর্শ, মলিন কণ্ঠে বলল, আমি জানি অতীতে আমি ভুল করেছি। সে ভুল কি মাফ করা যায় না মৌনতা? মৌনতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কানে মোবাইল নিয়ে এগিয়ে গেল জানলার নিকট। বাইরে অন্ধকারের পানে তাকিয়ে আনমনেই জবাব দিল, কি তুমি কি মাফ করেছো আমাকে? জানি না। সত্যি কি জানো না, নাকি জেনেও এড়িয়ে যেতে চাইছো? আপনি যা মনে করবেন তাই। কথাটা বলে একটু থমকালো মৌনতা। বাইরে আধারের পানে দৃষ্টি রেখেই বলল, যে ভুল বিস্তর এক সময় নিয়েছে কারি, দিয়েছে দহন, বাড়িয়েছে জ্বালা, চাইলেই কি সম্ভব সে ভুলের মার্জনা?
আদর্শের মুখখানা খানিকটা চুপসে গেল। মলিন কণ্ঠে বলল, শুনেছি মানুষ হাজারটা অন্যায় করার পরও সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করলে সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দেয়। সেই অনুপাতে তুমি তো মাত্র মানুষ, তাছাড়া কম তো শাস্তি দিলে না। অপরিণত বয়সে ক্রোধের বশে করা এক ভুলের কারণে ছেড়ে গেলে, দেখা দিলে না বহু বছর। আজও যখন দেখা হলো মাফ চাইলাম, তখনও বারংবার ফিরিয়ে দিচ্ছ। বাকি সব বাদ, তুমি নিজেই বলো তোমার এই কাজ কতটুকু যুক্তিসঙ্গত? মৌনতা চুপ রইল, ভাবল নিগুড়ভাবে। আদর্শ কথাগুলো ভুল বলেনি একদম। ছেলেটার সেই একটা ভুলের জন্য সে শহর ছেড়েছে, স্কুল ছেড়েছে, নিজেকে তৈরি করেছে। এতকাল ভেতরে ভেতরে ক্রোধ চেপে রেখেছে। আজ এত বছর পর যখন দেখা হলো, তখনও তো কম অপমান করলো না। এত মাপ চাওয়ার পরও মাফ করতে পারলো না। সত্যিই কি সে মাফ করতে পারেনি, নাকি মাফ করে দিয়েছে অনেক আগেই? শুধুমাত্র মস্তিষ্কে চাপে জোর জবরদস্তি করে উপরে এক স্বচ্ছ কাচের ন্যায় ক্রোধের আবরণ রেখে দিয়েছে। কই, মানুষটা সম্মুখে গেলে তো নিজের ভেতরে কোনো ক্রোধের আভাস পায় না মৌনতা। মেয়েটা এড়িয়ে যেতে চাইলো আদর্শের বলা কথাগুলো। কথা ঘুরিয়ে বলল, আপনার শরীর কেমন? জ্বর কমেছে? আদর্শ মৃদু হাসলো, ঠোঁট কামড়ে উত্তর দিল, তুমি জানো মেয়ে, প্রিয় নারীর স্পর্শেও পুরুষের শরীরে জ্বরের আভাস ঘটে। সেই হিসেবে আমি এখন জ্বরে আক্রান্ত, ভীষণভাবে আক্রান্ত। মৌনতার কলিজাটা মুচড়ে উঠল। প্রিয় নারী? আদর্শের হৃদয়ে তবে কি অন্য কারোর বসবাস? সে ভালোবাসে অন্য কাউকে? মৌনতার হৃদয়টা কেমন হাহাকার করে উঠল। প্রথম অনুভূতি ভাঙার দহন আবারও গ্রাস করলো মেয়েটাকে। আখি পল্লব ভারী হলো। সে আর কথা বলতে চাইল না আদর্শের সাথে। কোনো ক্রমে বলল, রাখছি, ঘুম পাচ্ছে আমার। এত তাড়াতাড়ি ঘুমাবে? এখনো তো। মৌনতা কলটা কেটে মোবাইল বন্ধ করে দিল। আর শুনল না আদর্শের কথা। হৃদয়ে তার আবারও ঝড় উঠেছে। সে বহুদিন আগের নাই। কান্না পাচ্ছে ভীষণ। তবে কান্না করলেই তো আবার শ্বাসকষ্ট হবে। মৌনতা কাঁদতে চাইল না। মনকে বোঝাতে ব্যতিব্যস্ত হলো। সে ভালোবাসে তো আদর্শকে। আদর্শ তো তাকে ভালোবাসতো না, কখনো বলেনি ভালোবাসি। সেও তো কখনো বলেনি। তাহলে সে কোন আশায় বুক বেঁধেছিল? এখন ছেলেটার হৃদয়ে অন্য কেউ থাকতেই পারে। এ তো আদর্শের কোনো অপরাধ নয়, বরং এ অপরাধ তার একতরফা ভালোবাসার অপরাধ। ব্যস্ত শহরের ব্যস্ত সকাল। ঘুম থেকে উঠেই জনমানব ছুটছে তার রুজি রোজগারের যোগান দিতে। যানবাহনগুলো রাতের নিস্তব্ধ শহরকে চনমনে করে তুলতে নেমে পড়েছে ইতিমধ্যে। রিয়াদ হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে পিহুর বাসার সামনের দিকটায়। সেদিন মেয়েটার পিছু নিয়ে চিনে গিয়েছিল বাসাটা, কিন্তু মেয়েটা এখনও কেন আসছে না? রিয়াদ খানিক পরপর হাত উঁচিয়ে ঘড়ি দেখছে। কলেজে ক্লাস শুরু হওয়ার বাকি এখনো 30 মিনিট। এই মেয়েটা কি এখন ওই হাইজেনিকের বাচ্চার ন্যায় সময়জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে পড়েছে নাকি? ওই মেয়েটার মতো এটাও কি এখন ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আসবে মাত্র? রিয়াদের ভাবনার মধ্যেই বাসা থেকে বেরিয়ে এলো পিহু। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে বেশ ধীর গতিতেই এগিয়ে আসছে সে। রিয়াদের ওষ্ঠে হাসি ফুটলো। একটু এগিয়ে সে নিজেই গিয়ে দাঁড়ালো পিহুর সম্মুখে হঠাৎ কারো দেহ লাগাও উপস্থিত অনুভবে চমকালো পিহু। আখিদয় তুলে তাকালো সম্মুখের মানবের পানে। রিয়াদকে দেখতে পেয়ে কপালে ভাঁজ পড়ল কিঞ্চিত। ছেলেটার নিকট থেকে 2 কদম দূরে সরে শুধালো, এভাবে পথ আগলে দাঁড়িয়েছেন কেন? রিয়াদ হাসলো। হাতে এতক্ষণ বহন করা প্যাকেটটা এগিয়ে দিল পিহুর পানে। সলজ্জিত ভঙ্গিতে বলল, আপনার রিটার্ন গিফট। পিহু ধরলো না প্যাকেটটা, ভ্রুকুচকে শুধালো, কিন্তু আমি তো আপনাকে রিটার্ন গিফটের আশায় গিফট করিনি। আমিও শুধু শুধু কারো ধার বাকি রাখতে চাইনি। গিফটের ক্ষেত্রে ধার বাকির প্রসঙ্গ আসছে কোথা থেকে? রিয়াদ মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আসলে সেদিন আমি খারাপ ব্যবহার করেছিলাম বলেই না তুমি আমাকে শার্ট দিয়েছিলে। তুমি হয়তো পরবর্তীতে ওটা গিফট বলে এড়িয়ে যেতে চেয়েছিলে, কিন্তু ওটা তো গিফট ছিল না। ওটা ছিল আমার জন্য তোমার ক্রোধ থেকে কেনা। তবুও আমি ফিরিয়ে দিতে পারিনি শার্টটা, রেখে দিয়েছি নিজের কাছে। কিন্তু আমি তোমার নিকট থেকে রাগ, খুব কিংবা বিরক্তি থেকে কিছুই চাই না। যদি কখনো গিফট দেওয়ারই হয় তবে খুশি মনে দিও। আমি গ্রহণ করব, নতবা সেই গিফটটা ধার বাকি পরিশোধ উদ্দেশ্য আমি বারবার রিটার্ন গিফট নিয়ে তোমার সম্মুখে দাঁড়াবো। পিহু শুনলো রিয়াদের কথাগুলো। কেমন একটা ভালো লাগায় অবিষ্ট হলো মেয়েটার হৃদয়। ছেলেটা ভীষণ সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আচ্ছা, এই ছেলেটা কোনো লেখক সাহিত্যিক না হয়ে ডাক্তারি পড়তে কেন এসেছে? পিহু পলক ঝাপটে তাকালো রিয়াদের পানে। না,
একে ডাক্তারি পেশায় একটুও মানাবে না। একে তো ওই কবি সাহিত্যিকে বেশি মানাতো। নিজের এতগুলো বাক্য ব্যয়ের প্রেক্ষিতে পিহুকে এভাবে মৌনতা অবলম্বন করতে দেখে ভ্রু কুচকাল রিয়াদ। আবারও সে হাতের প্যাকেটটা এগিয়ে দিল পিহুর পানে, তাড়া দিয়ে বলল, এটা নিন, কলেজে যেতে হবে তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে যাবে যে। পিহু ইতস্তত লাগছে। এভাবে একজন পুরুষের থেকে মাত্র কয়েকদিনের পরিচয়ে উপহার গ্রহণ নিতান্তই অস্বস্তিকর। কিন্তু ছেলেটাও তো নাছোড়বান্দা, উপহারটা গ্রহণ না করলে পিছু ছাড়বে না বলে মনে হচ্ছে। পিহু হাত বাড়িয়ে হাতে নিল রিয়াদের দেওয়া প্যাকেটটা, না খুলেই বলল, কি আছে এতে? বাসায় গিয়ে দেখবেন। পিহু আর প্রশ্ন করলো না। রাস্তায় দাঁড়িয়ে প্যাকেটটা খুলে উপহার দর্শনেরও উপায় নেই। ওদিকে কলেজের সময়ও হয়ে যাচ্ছে, তার থেকে বরং বাড়িতে গিয়ে দেখা যাবে। পিহু প্যাকেটটা নিজের কাঁধে ব্যাগে রাখলো, অতঃপর রিয়াদের পাশাপাশি হাঁটা ধরলো কলেজের উদ্দেশ্যে। আদর্শ ক্লাসে বসে আছে, বারংবার উকিঝুঁকি মেরে দেখছে ক্লাসের দরজার পানে। মৌনতা আসেনি এখনো। সেই কখন ক্লাসে এসে বসে রয়েছে আদর্শ, অথচ মেয়েটার খোঁজ খবর নেই। কাল হঠাৎ কি হলো, কলটা কেটে দিল। তারপরে প্রায় সারা রাত ছেলেটা মৌনতার নাম্বারে কল করে গেছে, কিন্তু বারংবারই এক সুমিষ্টি কণ্ঠের অধিকারী নারী তাকে বিদঘুটে বাক্য জানিয়েছে, প্রেয়সীর নাম্বার বন্ধ। আদর্শ জানে কাল ওই সময়ে মৌনতা ঘুমায়নি, কিন্তু হঠাৎ কল কেটে মোবাইল বন্ধ করে দেওয়ার সঠিক কারণ খুঁজে পাচ্ছে না ছেলেটা। তার যদি কোথাও ভুল থেকে থাকে তবে বকুক, গালমন্দ করুক, কিছুক্ষণ ঝগড়া করুক, কিংবা চিল্লাচিল্লি করুক। তা না করে এভাবে হুট করে কল কেটে হৃদয়ে ঝড় তোলার কোনো মানে আছে? আদর্শের ভাবনার মধ্যেই হঠাৎ তার ক্লাসেরই একটি মেয়ে এগিয়ে এলো তার পানে। অতি আধুনিক পোশাকে ঢাকা তার অঙ্গ, যদিও আধুনিক পোশাকের উপরে একটা শুভ্র রঙা অ্যাপ্রন জড়ানো রয়েছে, তবে বক্ষভাগ খোলা, চোখ মুখেও ভীষণ সাজসজ্জার ছাপ, পরিপুষ্ট মেকআপে। মেয়েটা হুট করে আদর্শের সম্মুখে হাঁটু গেড়ে বসে পড়ল। একখানা টকটকে লাল গোলাপ হাতে ধরে ভীষণ আবেগী কণ্ঠে শুধালো, আই লাভ ইউ, উইল ইউ লাভ মি? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? আশপাশ থেকে কিছু ছাত্রছাত্রীদের আবার কিছুটা চিল্লানোর স্বরে শোনা যাচ্ছে। সে ইস। এই ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এই অতি আধুনিক নারীর বন্ধু বান্ধব। আদর্শের চোখ মুখ কুঁচকে এলো। তার সাথে মাত্রই ঘটা ঘটনাটা ওই টিভি সিরিয়াল কিংবা পশ্চিমাদের প্রেম নিবেদন ধরন ব্যতীত কিছুই মনে হলো না। এই ধরনের কার্যক্রম আদর্শ আগে দেখেছে পশ্চিমাদের বিভিন্ন সিরিজ, শো কিংবা মুভিতে। আজ অবশ্য এই রীতিনীতি শুধুমাত্র পশ্চিমাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, দারুণভাবে ছড়িয়ে পড়েছে বাঙালিদের মধ্যেও। বাঙালিরা এখন আর আগের মতো চিঠি লিখে কিংবা কবি সাহিত্যিকদের মতো হৃদয়ের আবেগ মিশিয়ে 2-4 লাইন কবিতা হাওড়িয়ে প্রেম নিবেদন করে না। তারা এখন পশ্চিমা আধুনিক সংস্কৃতিতে মত্ত। তাও যদি কেউ সেই বাঙালিদের স্বর্ণযুগের ন্যায় খুব আবেগে নিজের ভিতরকার অনুভূতি মিশিয়ে প্রেম নিবেদন করে রায়, তবে তাকে বিনা বাক্যে শুনতে হয়। তুমি বড্ড সেকেলে। আদর্শ ঘাড় ঘুরিয়ে একবার তাকালো পুরো ক্লাসে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার ভেতরে, আবার রাগও লাগছে। এই ধরনের পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। এমন নয় যে এর আগে তাকে কোনো নারী প্রেম নিবেদন করেনি, অবশ্যই করেছে, তবে তা বন্ধু বান্ধবদের মাধ্যমে, ফেসবুকে, তবে এভাবে সরাসরি নয়। মেয়েদি দাঁত কেলিয়ে কেমন তার পানে তাকিয়ে হাসছে, আদর্শের পানে তাকিয়ে। সবটা জেনে শুনে মজা নিচ্ছে। মজা? তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ, গম্ভীর কণ্ঠে বলল, দুঃখিত, আমি আপনাকে গ্রহণ করতে পারলাম না। কথাটা বলেই উঠে দাঁড়ালো আদর্শ, পা বাড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। মেয়েটি নিজের অধিক সাহসিকতায় হাত টেনে ধরলো আদর্শের। মেজাজ বিগড়ে গেল ছেলেটার। ইচ্ছে করলো এক ধাক্কায় মেয়েটাকে ফ্লোরে ফেলে দিতে। মেয়েটা নিতান্তই বেহায়া, বেলাজা স্বভাবের। অবশ্য আজকাল নারীরা নিজেদের অতি আধুনিকতার ছোঁয়ায় রাঙিয়ে তুলতে লাজ লজ্জা বিসর্জন দিয়ে বেহায়া হয়েই পড়েছে ভীষণভাবে। আদর্শ ঝাড়া মেরে মেয়েটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, দাঁত চেপে বলল, অন্য ছেলেদের সাথে গুলিয়ে ফেলবেন না আমাকে। আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? মেয়েটা খুব একটা পাত্তা দিল না আদর্শের ছোড়া বাক্যে। হয়তো সে ভেবে নিয়েছে সকল পুরুষকেই নারী ছোঁয়ায় আকৃষ্ট করা সম্ভব। অবশ্য বাংলাদেশের তথাকথিত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকাল এসবেই নিমজ্জিত। মেয়েটি হাত বাড়িয়ে আলতোভাবে ধরলো আদর্শের বাহু। ছেলেটার ধৈর্যের বাঁধ ভাঙল বলে ফুঁসে ওঠে মেয়েটাকে শোনাতে চাইলো কিছু কঠিন বাক্য, কিন্তু তার আগেই ক্লাসে ঢুকলো মৌনতা। ভারী আঁখি পল্লবে অবলোকন করলো তারই প্রিয় পুরুষের বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে এক অন্য নারী। বেয়ে অশ্রুর কণার আবির্ভাব।
হৃদয়ের অবস্থা বেহাল, যেন ক্ষতবিক্ষত হয়ে পড়েছে বক্ষস্থল। তবে কি আদর্শের প্রিয় নারী? হয়তো তাই। গতকাল তো খুব করে বলেছিল প্রিয় নারীর কথা, বলেছিল প্রিয় নারীর স্পর্শে জ্বর এসে যায় শরীরে। এখনো তো এই নারীর স্পর্শ নিয়েই ভরা ক্লাসে বেশ দাঁড়িয়ে রয়েছে ছেলেটা। মৌনতার ওখানে দাঁড়াতে সক্ষম হলো না, ভেতরটা পুড়ে যাচ্ছে। মেয়েটা যেভাবে এসেছিল সেভাবে আবার হাঁটা দিল উল্টো পথে। আদর্শ ছুট লাগালো মৌনতার পিছু পিছু। তখনই খেয়ালে এলো এক অতিমাত্রায় নির্লজ্জ রমণী বাহু ধরে রেখেছে তার। নয়তো হঠাৎ মৌনতাকে অবলোকনে ভুলেই বসেছিল এ কথা। আদর্শ তীব্র ক্রোধে জর্জরিত হয়ে ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। নিজেকে আর দমাতে না পেরে ক্লাসে উপস্থিত সকলের সম্মুখেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেয়েটার গালে। ডান হাতের তর্জনী আঙ্গুলে শাসিয়ে বলল, তোদের মতো মেয়েদের ঠান্ডা কণ্ঠায় বোঝালে হয় না, তোরা নির্লজ্জ, তোদের বোঝাতে হয় 2-4টা থাপ্পড় মেরে। অপমানে থমথমে মুখ ধারণ করলো মেয়েটা। গালে হাত দিয়ে ছলছল নয়নে চেয়ে রইল আদর্শের পানে। হয়তো কিছু বলতেও চেয়েছিল, তবে আদর্শ তাতে পাত্তা দিল না খুব একটা। তার হাতে সময় নেই। মৌনতা কোথায় গেল খুঁজতে হবে এখন। মেয়েটা তাকে ভুল বুঝেছে কি? আদর্শ স্পষ্ট দেখেছে মৌনতার আখিদয় অশ্রুসিক্ত। একটা ভুলকে সম্পূর্ণরূপে বিনাশ করতে পারলো না আদর্শ, এর মধ্যে আবার আরেকটা ভুল বুঝাবুঝি সূত্রপাত। এত দিক কিভাবে সামাল দিবে সে? ক্লাস থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আদর্শ। এদিক ওদিক খুঁজলো মেয়েটাকে, কোথাও পেল না। এইটুকু সময়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল? পকেট থেকে মোবাইল বের করে কল করলো মৌনতার নাম্বারে। বরাবরের মতো এবারও বন্ধ বলছে। আদর্শের বিগড়ানো মেজাজ আরো বিগড়ে যাচ্ছে। মেয়েটা পেয়েছে কি তাকে? হুটহাট মোবাইল বন্ধ কেন রাখতে হবে তাকে? আদর্শ অস্থির হলো। একবার ভাবলো মৌনতার বাড়িতে যাবে, পরক্ষণেই নিজেকে দমন করলো আবার। মেয়েরা যেখানেই যাক ক্লাসে তো ফিরতে হবে আবার তাকে, তাই না? আর একটু পরেই ক্লাস শুরু হবে। আদর্শ আবার হন্তদন্ত হয়ে ছুটে গেল ক্লাসের পানে। অধীর আগ্রহে অপেক্ষার মত্ত হলো মৌনতার। মৌনতা কলেজ থেকে বেরিয়ে বাড়িতে যায়নি আর। রাস্তার পাশ ধরে হেঁটে কাছে একটা পার্কে বসেছে। কোলাহলপূর্ণ গরম বায়ুযুক্ত এই শহরটার মাঝে অন্তত এমন কিছু স্থান রাখা আছে যেখানে খুব মন খারাপের মানবরা একাকী সময় কাটাতে পারে। নিজের অজান্তেই মৌনতার চোখে অশ্রুধারার সমাবেশ। বারবার চোখের সম্মুখে ভেসে উঠছে ওই দৃশ্যটা। আদর্শের হাত চেপে দাঁড়িয়ে রয়েছে অন্য নারী। মৌনতার কষ্ট হচ্ছে ভীষণ, গলা ধরে আসছে। অশ্রুর সাথে সাথে হৃদয় ভাঙার চিৎকারও বেরিয়ে আসতে চাইছে। কিন্তু কেন চাইছে? এখানে তো আদর্শের দোষ নেই। বহুদিন আগেও সে ছেলেটার বিরক্তির কারণ ছিল, আর এখনও সেই বিরক্তির কারণ। মাঝখানে হয়তো মানবতার খাতিরে নিজের অন্যায়ের মাফ চেয়েছিল তার নিকট, তাই বলে কি ভালোবাসি বলেছে? একজন অন্যায় করলো আর মাফ চাইলো, খুবই স্বাভাবিক বিষয়টা। কিন্তু সেখান থেকে অন্য কিছু ভেবে নেওয়া, মনের কোণে ভালোবাসার আশার আলো ফুটিয়ে তোলা মৌনতার ভুল। এ কদিন তার পেছনে আদর্শের পড়ে থাকা, বারবার মাফ চাওয়া তার হৃদয়ে অন্য আশাদের যোগান দিচ্ছিলই। অনুভূতিরা আবারও প্রেক্ষম মেলে উঠতে শুরু করেছিল নতুনভাবে। তাচ্ছিল্যের হাসি হাসলো মৌনতা। অনুভব করলো নিঃশ্বাসটা ক্রমে আটকে আসছে তার। হয়তো কান্নার সাথে সাথে শ্বাসকষ্টেরও আগমন ঘটতে চাইছে। মৌনতা আর বসলো না ওই স্থানে। উঠে দাঁড়ালো, ধীর পায়ে প্রস্থান করলো বাড়ির পথে। নিস্তব্ধ রজনী, চারিদিকটা আধারে ছেয়ে গেছে। আকাশ ঘিরে কালো মেঘের আনাগোনা যেন পরিবেশটাকে ভয়ানক করে তুলেছে আরো। বসন্তকালে আকাশ থাকবে স্নিগ্ধ সতেজ, গোল থালার মতো চন্দ্র স্থান করে নিবে মধ্যাকাশে। তা নয়, অসময়ে মেঘেদের আনাগোনা ঘটিয়ে অস্থির করে তুলেছে সুন্দর আকাশকে। আকাশের সাথে সাথে আজ যেন তীব্র অস্থিরতায় জর্জরিত হয়ে পড়েছে আদর্শ। সেই কাল থেকেই মৌনতাকে কল করে যাচ্ছে, কিন্তু মেয়েটার নাম্বার বন্ধ। না, আর সহ্য করা যাচ্ছে না। এবার এর একটা হ্যাস্ত হওয়াই প্রয়োজন। হয় কথা দ্বারা সুন্দরভাবে বুঝিয়ে মেয়েটাকে নিজের করে নিবে, নয়তো জোর করে। অনেক মাপ চাওয়া চাই হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে। নিজের ভেতরে সকল ক্রোধ চেপে নিজের আগের আচার আচরণকে বিসর্জন দিয়ে কম মাফ কি চেয়েছে আদর্শ মৌনতার কাছে? কিন্তু মৌনতা কি করেছে? সর্বদাই হেলাফেলা করেছে তাকে। আদর্শ দাঁতে দাঁত চাপলো। সুরের বাসায় পরা টি শার্ট নিয়েই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বেরিয়ে পড়লো বাহিরে। মৌনতা হাঁটু ভাঁজ করে বসেছিল বিছানার পাশেই। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এতক্ষণ আকাশটা শুধু মেঘেরাই ঢেকে রাখলেও এবার প্রবল ধারায় বৃষ্টির ফোঁটা স্পর্শ করতে লেগেছে ভূমিতে। নিজের ভাগ্যের উপর ভীষণ করুণা হচ্ছিল মৌনতার। জন্মের পরেই মাকে হারালো। এই ক্ষুদ্র জীবনে আর মা নামক ছায়াতলে বড় হওয়া হলো না।
একটু বড় হয়ে যখন কৈশোরে পৌঁছালো, খাওয়াকে মনে ধরলো ভীষণভাবে। সে অপমান করে তাড়িয়ে দিল। ভাগ্যের পরিহাসে বহুদিন পর আবার দেখা হলো সেই প্রিয় পুরুষের সাথে। কৈশোরকালের অনুভূতিরা প্রখর রূপ ধারণ করলো। ক্ষুদ্র অনুভূতি অজান্তেই বদলালো ভালোবাসায়। অথচ সে পুরুষ কিনা অন্য কারো। তাচ্ছিল্যের হাসি হাসলো মৌনতা। সিদ্ধান্ত নিল আদর্শের নিকট থেকে দূরত্ব বজায় রেখে চলবে। এই দূরত্ব বজায় না রাখার কারণেই তো অনুভূতিরা আবারও পেখম মেলতে শুরু করেছিল। নয়তো সে কত আগেই তো দমিয়ে নিয়েছিল নিজ হৃদয়কে। মৌনতার ভাবনার মধ্যেই হঠাৎ কাঁচ ভাঙার শব্দ হলো। কিছুটা হকচকালো মৌনতা। চকিত দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে আবিষ্কার করলো তার ঘরের জানালায় লাগানো থাই গ্লাসটা ভেঙে গেছে। ভ্রু কুঁচকে এলো মৌনতার। জানলার কাঁচ হঠাৎ ভাঙলো কিভাবে? বাইরে তো ঝড়ও হচ্ছে না যে ডালপালার আঘাতে ভাঙতে পারে। খুবই সুশীল ধারায় শুধু বৃষ্টি পড়ছে। মৌনতা বসা থেকে উঠে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে গেল জানলার কাছে। জানলা গলিয়ে বাইরে তাকাতেই চমকে উঠল মেয়েটা। তাদের বাসা থেকে অধুরে ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় স্পষ্ট আদর্শ দাঁড়িয়ে। প্রবল বর্ষণকে মাথায় ঠেলে দাঁড়িয়ে রয়েছে মৌনতার জানলার পানে তাকিয়ে। কলিজাটা ছ্যাদ করে উঠল মেয়েটার। এত রাতে এই ছেলে এখানে কি করছে? আর এই বৃষ্টিতেই বা ভিজছে কেন? এই তো কেবলই জ্বর থেকে উঠল ছেলেটা। মৌনতা অস্থির হলো। চিন্তিত হয়ে পড়ল ভীষণভাবে। বেমালুম ভুলে গেল একটু আগে তার নেওয়া সিদ্ধান্ত, আদর্শ থেকে দূরে থাকতে হবে। উল্টো সে এখন ছুটল আদর্শের নিকট যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে একটা ছাতা নিয়ে চঞ্চল পায়ে বেরিয়ে পড়ল মৌনতা। দৌড়ে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে। ছাতাটা ছেলেটার মাথার উপরে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? কেবল জ্বর থেকে উঠলেন, আবারও কি জ্বর বাঁধানোর শখ হয়েছে? আদর্শ চোখ তুলে তাকালো মেয়েটার পানে। শীতল কণ্ঠে বলল, আমাকে এভাবে পোড়াচ্ছ কেন? মৌনতা কিছুটা অবাক হলো। সে পোড়াচ্ছে আদর্শকে নাকি আদর্শ পোড়াচ্ছে তাকে? তাচ্ছিল্যের হাসি হাসতে গিয়েও হাসলো না। মৌনতা হাত বাড়িয়ে ছাতাটা ধরিয়ে দিল আদর্শের হাতে। অতঃপর পেছন ঘুরে পা বাড়ালো ঘরের দিকে। আদর্শ হাত থেকে ছাতাটা ফেলে দিল। হাত টেনে ধরলো মৌনতার। কিছু বুঝে ওঠার আগেই হ্যাঁচকা টানে ফেললো বুকের উপর। খুব সহজে যেন ছুটে যেতে না পারে, তাই এক হাতে কোমর আর এক হাতে চেপে ধরলো মেয়েটার দুহাত। দাঁতে দাঁত চেপে বলল, কুকুরের মতো পেছনে ঘুরছি, দিনের পর দিন মাপ চাইছি, তাও গায়ে লাগছে না। উপেক্ষা করছো আমাকে, এড়িয়ে যেতে চাইছো। বৃষ্টির তোড়জোড় ভীষণ। নরনারী দুজনের শরীরই বৃষ্টির পানিতে ভিজে শোচনীয়। এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত স্পর্শ। মৌনতা লাজুক হয়ে পড়ল। ভেতরে ভেতরে লজ্জা, ভয়, সংকোচের এক মিশ্র অনুভূতিতে নাজেহাল হয়ে পড়ল মেয়েটা। নিজেকে আদর্শের বাহুবন্ধন থেকে ছাড়াতে ব্যতিব্যস্ত হলো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে। আদর্শ ছাড়ল না, বরং নিজের বন্ধন আরো গাঢ় করল। অগ্নি কণ্ঠে বলল, পেয়েছো কি আমাকে? এত বছর ছেড়ে গিয়ে দূরে গিয়ে শান্তি হয়নি, এখন আবার দেখা দিয়ে নতুন উপায় চালাচ্ছ। মৌনতা তাকালো আদর্শের পানে। তাচ্ছিল্য করে বলল, আমি জ্বালালেও বা কি, আর না জ্বালালেও বা কি? আপনার প্রিয় নারী আপনাকে ভালোবাসলেই তো হলো। আদর্শ অবাক হলো। অবাক সুরেই শুধালো, আমার প্রিয় নারীকে? কেন সকালের ওই মেয়েটা? নয়তো আপনার হাত ধরেছিল কেন? কি মাখো মাখো প্রেম! আদর্শ এই কক্ষে এসে হাসলো। বুঝতে পারলো হয়তো কিছু একটা। মৌনতাকে আগের মতোই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেই বলল, এর জন্যই তুমি সকালে ওখান থেকে চলে গিয়েছিলে, আবার কাঁদছিলেও। এলোমেলো দৃষ্টি ফেললো মৌনতা। হামতা হামতা করে বলল, কই কাঁদছিলাম? একদম কাঁদিনি আমি। আদর্শ চোখে হাসলো। মৃদু কণ্ঠে বলল, অন্য মেয়ের সাথে আমাকে দেখে তোমার কি হৃদয়ে চলছিল মৌনতা? মৌনতা ভেঙচি কাটলো। মুখ বাঁকিয়ে বলল, মোটেই না। আদর্শ চট করে একটা চুমু খেলো মৌনতার বৃষ্টিসিক্ত কপালে। মৌনতাকে জ্বালাতে বলল, ধরো যদি এভাবে ওই মেয়েটাকে চুমু খাই, তবেও তোমার হৃদয়ে জ্বলবে না, তাই না? মনটা ফুঁসে উঠল। আদর্শকে আক্রমণের উদ্দেশ্যে নিজের হাত দুটো ছাড়াতে চাইল, কিন্তু আদর্শের শক্তির সাথে পেরে উঠল না। শেষে ক্রোধের বশে কামড় বসালো ছেলেটার বক্ষে। দাঁতে দাঁত চেপে বলল, একদম মেরে দেব। আদর্শ দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে কামড়ের ব্যথা। এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, আমি যাকে খুশি চুমু খাই, যার ইচ্ছা হবে আমার হাত ধরুক, তোমার তাতে কি? তোমার কলিজা কেন চলবে? কারণ আমি আপনাকে। এইটুকু বলেই থেমে গেল মৌনতা। সে বলবে না, আর বলবে না। কত বড় সাহস এই ছেলের! তার সম্মুখে দাঁড়িয়ে বলছে অন্য মেয়েকে চুমু খাবে। মৌনতা অনেক কিছুই আজ বুঝে নিয়েছে। আদর্শের এত রাতে এখানে আসা, বৃষ্টিতে দাঁড়িয়ে তার অপেক্ষা করা,
মান ভাঙানো, হুটহাট চুমু খাওয়া, এত কিছুর পরও যে সে কিছুই বুঝবে না, এতটাও বোকা নারী সে নয়। প্রশান্তির হাওয়া বইছে মমতার হৃদয়। সেই সকাল থেকে ওঠা ঝড়ের সমাপ্তি ঘটেছে ভালোবাসার পরশে। চারদিকটা কেমন রঙিন মনে হচ্ছে। এই প্রবল বৃষ্টিতে ভিজতেও ভালো লাগছে ভীষণ। তার প্রিয় পুরুষ, তার ভালোবাসার মানুষটাও ভালোবাসে তাকে। সে আর আদর্শের বিরক্তির কারণ নয়, বরং ভালোবাসার কারণ। এর থেকে সুখকর আর কি হতে পারে? কিন্তু মৌনতা এত সহজেই ধরা দিবে না আদর্শের নিকট। কেন দিবে? একে তো এতদিন ধরে মাফ চেয়ে এসেছে, কিন্তু একটাবারের জন্য ভালোবাসি বলেনি। তার উপর আজ কি বলল? অন্য মেয়েকে চুমু খাবে। হয়তো মজা করে বলেছে, কিন্তু বলবে কেন? মৌনতাকে বেশ কিছু সময় ধরে চুপ থাকতে দেখে আদর্শ কপাল কুঁচকালো। মৌনতার কপালে টোকা দিয়ে বলল,